রিগ্রেশন রান করানোর পর আপনার কাজ হচ্ছে প্রেজেন্টেশনের জন্য স্লাইড রেডি করা। সো আমি একটা ওয়ার্ড ফাইল রেডি করেছি যে আপনারা অ্যাকচুয়ালি প্রেজেন্টেশন স্লাইডে কি কি ইনক্লুড করবেন। লেটস গো দেয়ার। আপনার স্লাইডে 6টা হেডলাইন থাকবে অ্যান্ড প্রথম স্লাইডটা থাকবে ইন্ট্রোডাকশন। অ্যান্ড এখানে আপনি ইনক্লুড করবেন আপনার যে 5টা ব্যাংক আছে ওই 5টা ব্যাংকের হিস্ট্রি, কত সালে স্টাবলিশড হয়েছে, এবং তারা তাদের কিছু তাদের ফাউন্ডারের নাম উল্লেখ করতে পারেন অথবা আপনার যেটা সুইটেবল মনে হয়, অসুবিধা নাই। সো যেহেতু 5টা ব্যাংক, ছোট ছোট করেই হিস্ট্রি গুলো দিবেন। তারপরে আপনি ভেরিয়েবলস ডেফিনেশনে যাবেন। ভেরিয়েবলস ডেফিনেশনের স্লাইডে 4টা স্লাইড আসবে। একটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ভার্সেস ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এখানে আপনি ইনক্লুড করবেন ডেফিনেশন অফ ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ডেফিনেশন অফ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এবং আপনার এই অ্যানালাইসিসে কোনগুলো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কোনগুলো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল সেটা এখানে উল্লেখ করবেন। তো আমাদের ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে রিটার্ন অন ইকুইটি অ্যান্ড রিটার্ন অন অ্যাসেট। ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে বাকি 4টা, ক্যাপিটাল এডিকুয়েসি রেশিও থেকে স্টার্ট করে ডেট রেশিও পর্যন্ত। তারপরে আপনি ইচ ভেরিয়েবলস ডেফিনেশন এন্ড ফর্মুলা দিবেন, অর্থাৎ ক্যাপিটাল এডিকুয়েসি রেশিও বলতে কি বোঝায়, এটা কিভাবে ক্যালকুলেট করতে হয়। তারপরে লোন টু ডিপোজিট রেশিও বলতে কি কি বোঝায়, কিভাবে ক্যালকুলেট করতে হয়। রিটার্ন অন ইকুইটি বলতে কি বোঝায়, কিভাবে ক্যালকুলেট করতে হয়। প্রত্যেকটা ভেরিয়েবলের ডেফিনেশন এন্ড ফর্মুলা দিবেন। সো 2.2 মানে যে আপনার একটা স্লাইডের মধ্যে সব ইনক্লুড করতে হবে, নট নেসেসারি। আপনি অনেকগুলো স্লাইডে এখানে নিয়ে আসতে পারেন। হাইপোথেসিস ডেভেলপমেন্ট, এই ক্ষেত্রে আমি এটা এখানে আপনার সুবিধার্থে লিখেই দিই যে অ্যাকচুয়ালি আপনি এখানে কি লিখবেন। সো আপনার এখানে 2টা হাইপোথেসিস হবে। এইচ নট যদি আমি দিই, এখানে লিখবেন there is no significant relationship between capital adequacy asset quality return on asset। H1 এ লিখবেন there is significant relationship between capital adequacy and asset quality and return on asset। তারপর আপনি আরেকটা হাইপোথেসিস ডেভেলপ করবেন। There is no significant relationship between capital adequacy, asset quality, and return on equity। Equity লিখবো আমি, আর এটার অল্টারনেটিভ হবে যে there is significant relationship। এরপরে আপনি 2.4 এ লিখবেন মেথড অফ ডুইং রিগ্রেশন, অর্থাৎ আপনি যে প্রসেস ফলো করে আপনি প্রথমে ডেটাতে গিয়েছেন, তারপর ডেটা অ্যানালাইসিসে গিয়েছেন, সেখান থেকে রিগ্রেশন অপশনে ক্লিক করেছেন, ওয়াই রেঞ্জের ভ্যালু সিলেক্ট করেছেন, এক্স রেঞ্জের ভ্যালু সিলেক্ট করেছেন, কনফিডেন্স লেভেল সিলেক্ট করেছেন, এরপর ওকেতে ক্লিক করে রিগ্রেশন রান করিয়েছেন। এই প্রসেসটাই আপনি আপনার ভাষায় এখানে লিখবেন। এবং এই মেথড অফ ডুইং রিগ্রেশনটা আমি প্রত্যেকটা গ্রুপের প্রত্যেক মেম্বারকে আস্ক করব। এরপর আপনি ডেফিনেশন অফ মাল্টিপল আর, আর স্কোয়ার, অ্যাডজাস্টেড আর স্কোয়ার, স্ট্যান্ডার্ড এরর, এগুলোর ডেফিনেশন এখানে আপনি স্লাইড ইনপুট করবেন। সো এটা অ্যাকচুয়ালি আমি যে এই ট্যাবলটা এনেছি, এই ট্যাবলটা আপনার রিগ্রেশনের আউটপুটে আমরা পেয়েছি। আমি যদি একটু শেয়ার করি, এখানে দেখেন এই যে রিগ্রেশন স্ট্যাটিস্টিক্স, এখান থেকে আমি ট্যাবলটা ওখানে নিয়েছি। সো আপনি আপনার স্লাইডে এই ট্যাবলের এই ট্যাবলটা এখানে জাস্ট কপি পেস্ট করে এখানে বসাবেন।
এন্ড মাল্টিপল আর বলতে কি বুঝে, আর স্কোয়ার বলতে কি বুঝে, প্রত্যেকটা ডেফিনেশন লিখবেন। এবং আপনার এখানে যে মাল্টিপল আর 55% এটা বলতে কি বোঝায়, আর স্কোয়ার যে 30% এটা বলতে কি বোঝায়। 0.30 মানে 30%, 0.55 মানে 55% অথবা 56%, আপনি যেভাবে বলেন। এরপর আপনি রিগ্রেশনের রেজাল্ট অ্যানালাইসিস করবেন। রিগ্রেশনের রেজাল্ট অ্যানালাইসিস করা বলতে বোঝাচ্ছি, আমি যদি আবার একটু রিগ্রেশন আউটপুটে যাই, বেসিকলি তখন আমাকে এই যে অ্যানোভা টেবিলটাকে অ্যানালাইসিস করতে হবে। সো এখানে একটা কথা বলে রাখা ভালো, আপনার এই যে এখানে এক্স ভেরিয়েবল 1 দেখাচ্ছে, এটা মানে হচ্ছে আমার ডাটার ফাইলের ক্যাপিটাল এডিকুয়েসি রেশিও ভেরিয়েবল। সো আপনি এটা এখানে তার লিখে নেন। এক্স ভেরিয়েবল 2 মানে হচ্ছে আমার জন্য এনপিএল। সো আপনি এখানে এনপিএল লিখে নেন। বাকি দুইটা যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আছে, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের নাম লিখবেন, নাম লেখার পরে সিম্পলি এটাকে কপি করবেন। কপি করে আপনি পাওয়ার পয়েন্ট স্লাইডে বসাবেন। তো আমি জাস্ট এখানে ওয়ার্ড ফাইলে বসিয়ে দেখাচ্ছি। এই পেজটা এক্সাক্ট ওদের মতো করে টেবিলটা আসবে, ওই টেবিলটাই সিলেক্ট করবেন। ওকে, সো এখানে দেখেন অ্যানোভা আছে। আমি জাস্ট এই পুরো টেবিলটাকে একটা পেজে নিয়ে যাই। তো এখানে দেখেন আবার আমার সিগনিফিকেন্স ভ্যালু হচ্ছে 10%। এটা মানে হচ্ছে সিগনিফিকেন্স এফ মানে হচ্ছে আপনার যে চারটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল সেগুলো সিগনিফিকেন্টলি প্রফিটেবিলিটিকে এফেক্ট করে কিনা, অর্থাৎ সিগনিফিকেন্ট রিলেশনশিপ আছে কিনা। আপনি নাল হাইপোথিসিসে বলেছেন নেই, অল্টারনেটিভে বলেছেন আছে। যেহেতু এখানের এই ভ্যালুটা 0.05 এর উপরে, তার মানে ক্যাপিটাল এডিকুয়েসি অ্যাসেট কোয়ালিটির সাথে প্রফিটেবিলিটি সিগনিফিক্যান্ট রিলেশনশিপ নাই। আপনি যে কয়টা ব্যাংক সিলেক্ট করেছেন তাদের সেই ডেটার বেসিসে ওই ব্যাংকগুলোতে ক্যাপিটাল এডিকুয়েসি এবং অ্যাসেট কোয়ালিটির মধ্যে সিগনিফিক্যান্ট রিলেশনশিপ নাই। আমি যদি চারটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে একসাথে করি, সেগুলোর ইম্প্যাক্ট আমার রিটার্ন অন অ্যাসেটের উপর নাই। এখন আমি যদি প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ভেরিয়েবলকে আলাদা আলাদা করে দেখি, তাহলে দেখেন ক্যাপিটাল এডিকুয়েসি রেশিওর ক্ষেত্রে আমার পি ভ্যালু হচ্ছে 0.32%, ইট ইজ ফার হায়ার দেন 0.05। তার মানে হচ্ছে ক্যাপিটাল এডিকুয়েসি রেশিও আমার রিটার্ন অন অ্যাসেটকে সিগনিফিকেন্টলি এফেক্ট করে না। তার মানে হচ্ছে আপনি উই ফেল টু রিজেক্ট নাল হাইপোথিসিস। এনপিএল এনপিএল এর পি ভ্যালু হচ্ছে 0.02, এটা 0.05 এর নিচে। তার মানে হচ্ছে আপনার নাল হাইপোথিসিস এখানে রিজেক্টেড হয়ে যাচ্ছে। এই যে এখানে নাল হাইপোথিসিস কখন রিজেক্টেড হবে, যখন আপনার পি ভ্যালু 0.05 এর নিচে হবে। তার মানে হচ্ছে আপনার নাল হাইপোথিসিস রিজেক্টেড হওয়া মানে আপনি রিজেক্ট করছেন যে এখানে সিগনিফিকেন্ট রিলেশনশিপ যে নাই বলা হচ্ছে নাল হাইপোথিসিসে, এই কথাটাকে আপনি রিজেক্ট করছেন। তার মানে হিডেনলি আপনি একসেপ্ট করছেন যে ক্যাপিটাল আপনার এনপিএল এবং হচ্ছে কি রিটার্ন অন অ্যাসেটের মধ্যে একটা সিগনিফিকেন্ট রিলেশনশিপ আছে। সো যেখানে পি ভ্যালু আপনি 0.05 এর নিচে পাবেন, তার মানে হচ্ছে আপনার নাল হাইপোথিসিস রিজেক্টেড। যদি পি ভ্যালু 0.05 এর উপরে পান, তার মানে হচ্ছে আপনার আপনি হচ্ছে ফেল টু রিজেক্ট নাল হাইপোথিসিস। সো এখানে দেখেন এই যে রিলেশনশিপ বলছে, আমি যে এনপিএল আমার প্রফিটেবিলিটিকে বা রিটার্ন অন অ্যাসেটকে এফেক্ট করে, এটা কি পজিটিভলি এফেক্ট করে নাকি নেগেটিভলি এফেক্ট করে, এটা আপনি বুঝবেন এই যে এখানে কোএফিসিয়েন্ট ভ্যালু থেকে। দেখেন এখানে মাইনাস ফিগার দেওয়া আছে, তার মানে এটা হচ্ছে নেগেটিভলি এফেক্ট করে। এনপিএল বাড়লে আমার সিগনিফিকেন্টলি প্রফিটেবিলিটি ড্রপ করে অথবা আমার রিটার্ন অন অ্যাসেট ড্রপ করে। এরপর হচ্ছে এক্স ভেরিয়েবল 3 মনে লোন টু ডিপোজিট রেশিও ছিল, এক্স ভেরিয়েবল 4 প্রবাবলি ডেট রেশিও ছিল। বাকি দুইটার ভ্যালুই দেখেন এখানে 0.05 এর উপরে, তার মানে এগুলো আমার সিগনিফিকেন্টলি এফেক্ট করছে না প্রফিটেবিলিটিকে, অর্থাৎ এখানে আমি নাল হাইপোথিসিসকে রিজেক্ট করতে পারছি না। এভাবেই আপনি এক্সপ্লেনেশন গুলো দিবেন। এখানে যদিও আমি চাচ্ছিলাম আপনি ট্রেন্ড অ্যানালাইসিসও করেন, বাট এটুকুই মনে হয় এনাফ। সো তারপর আপনি কনক্লুশন দিবেন
জাস্ট আপনার মতো করে কনক্লুশন দিবেন, মানে ভুল যা যা করেছেন সেগুলো একটা সামারি এখানে আপনি লিখবেন, অথবা ওই ব্যাংকের অবস্থা কেমন এই রিলেটেড কমেন্ট আপনি করতে পারেন। যদি না বুঝে থাকেন কোনো অংশে বা আরো কিছু জানার থাকে, আমাকে গ্রুপে টেক্সট দিয়ে, গ্রুপে টেক্সট দিলে তখন আমি একটা অ্যান্সার করলে হয়তো অনেকেরই একসাথে কোনো গ্যাপ থাকলে সেটা কভার হয়ে যায়। থ্যাংক ইউ।